প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। 2021 সাল আমাদের বর্তমান শিক্ষাবান্ধব সরকার তোমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। খুব শীঘ্রই আমরা আগামী মাসে থেকে শ্রেণীকক্ষে পাঠদান পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অগ্নিঝরা মার্চের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি তোমাদের পাঠদান করছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 4র্থ অধ্যায়ের ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য থেকে। এর আগেও আমি তোমাদের অষ্টম শ্রেণীর বই থেকে দুটো পাঠ দিয়েছি। আজকে যে পাঠটি উপস্থাপন করব সেটি হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তোমরা নিশ্চয়ই জানো যে 200 বছর আমাদের ইংরেজ শাসনামল, যেটাকে আমরা ঔপনিবেশিক যুগ বলি। ঔপনিবেশিক যুগে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই সময়ে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া যায়, এই চ্যাপ্টারে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ির, বণিকদের আবাসিক ভবন, আবাসিক আদালত ভবন, রেল স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ তোমাদের প্রত্যেকে জানা আছে। প্রত্ন অর্থ পুরানো যুগের ঐতিহ্য। প্রত্ন সম্পদ বলতে পুরানো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এই সমস্ত প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ঢাকা শহরের ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্যগুলোর বিবরণ, ঢাকা শহরের কোন কোন অংশে ধর্মীয় ইমারত নির্মিত হয়েছিল, ঔপনিবেশিক যুগে ঢাকায় নির্মিত উল্লেখযোগ্য লৌকিক ইমারতসমূহ বর্ণনা এবং কোন কোন ইমারত সরকারিভাবে এবং কোন কোন ইমারতগুলো বেসরকারিভাবে নির্মিত হয়েছিল, ঢাকার বাইরে কোন অঞ্চলে জমিদাররা প্রাসাদ নির্মাণ করেছিল, ঢাকার বাইরে জমিদারদের তৈরি মন্দির সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঢাকা শহর ও ঢাকা শহরের বাইরে প্রত্নতত্ত্ব নিদর্শন সম্পর্কে। ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির, গির্জা। ঢাকার মসজিদগুলোর মধ্যে মুঘল স্থাপত্য রীতির লক্ষণ খুঁজে পাওয়া যায়। তার সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতি যোগ হয়েছিল। 19 শতকে তৈরি ঢাকা উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে রয়েছে হরনাথ ঘোষ রোডে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেসরাম দেউড়ি মসজিদ। এগুলো মসজিদগুলো ছিল কারুকার্য খচিত। লক্ষ্মীবাজারের চিনিটিকির মসজিদ স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য একটা নিদর্শন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামপাড়া হোসনি দালান ইংরেজ আমলের নতুন প্রত্নতত্ত্ব নিদর্শনের একটা উল্লেখযোগ্য উদাহরণ। এতক্ষণ আমরা যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো উল্লেখ করলাম, এগুলো সবই মুসলিম সম্প্রদায়ের। হিন্দু সম্প্রদায়ের জন্য এই সময় অনেকগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা শহরে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির। এগুলো যদিও ঔপনিবেশিক যুগের আগে স্থাপিত হয়েছিল, কিন্তু এই সময় এগুলো সংস্কার সাধন করা হয়েছিল। বিশেষ করে রমনা কালী মন্দিরটি ঔপনিবেশিক যুগে আবার নতুন করে তৈরি হয়েছিল। 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এবং সবচেয়ে পুরানো হলো আর্মোনিয়া গির্জা। এটি তৈরি হয় আর্মোনিয়াটোলায় 1781 সালে। 19 শতকে ঢাকার নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, হলি ক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরানো স্থাপত্যের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আব্দুল গনি এই পার্কটি তৈরি করেছিলেন রানী ভিক্টোরিয়ার নামে, তাই এই পার্কটির নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত। তার আগে এই জায়গাটি বা এই পার্কটির নাম ছিল আন্টাঘর ময়দান। আন্টাঘর ময়দানের সঙ্গে আমরা অনেকেই পরিচিত আছি, যেটি আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিছুটা সম্পৃক্ত। 1857 সালে যেটাকে আমরা সিপাহী বিপ্লব বলি। এই 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনী এই দেশীয় সেনা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। যুদ্ধে প্রথমে মঙ্গল পাণ্ডে যুদ্ধ স্থাপন শুরু করেছিল। যুদ্ধে ভারতীয় সেনারা
যদিও পরাজিত হয়েছিল, কিন্তু এই যুদ্ধ আমাদের পরবর্তী স্বাধীনতা যুদ্ধে আমাদের অনুপ্রাণিত করেছিল। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকা ইংরেজের হাতে বন্দী হয়, তাদেরকে ইংরেজরা এই আন্তাকার ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। এই ঘটনার দিক থেকে এইটা আমাদের কাছে ঐতিহাসিক ঘটনা, এটাকে আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে। এই ঘটনা ঠিক 100 বছর পরে 1957 সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতি এখানে একটা স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে এই পার্কটির নাম করা হয়েছিল বাহাদুর শাহ পার্ক। ঢাকা প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকায় নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরানো ঢাকার রূপলাল হাউস, রোজ গার্ডেন চমৎকার স্থাপত্য কীর্তির একটা নিদর্শন। অফিস বাড়ি হিসাবে ঢাকার যে সমস্ত ভবন তৈরি হয়েছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি হয়েছিল, এই বহুকাল আগে ধরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটা অংশ হিসেবে আজও বিদ্যমান। পুরানো হাইকোর্ট ভবনটি ইংরেজ আমলে তৈরি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধ 1915 সালে নির্মিত। বর্গাকার এই সমতল ছাদযুক্ত স্থাপত্য প্রাচীন গ্রিসের ডোরিক নীতি অনুসরণ করা হয়েছিল। এরপরে আমরা আলোচনা করব ঢাকার বাইরে যে সমস্ত স্থাপত্য কীর্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঢাকার বাইরে উল্লেখযোগ্য আমরা সুলতানি আমলের বেশ কিছু স্থাপত্য কীর্তি নিদর্শন আমরা লক্ষ্য করি, কিন্তু মুঘল আমলে এসে এগুলোর গুরুত্ব কিছুটা কমে যায়। কিন্তু এই সময় ব্যবসা কেন্দ্র হিসাবে পানাম নগরীটাকে বেছে নেওয়া হয়েছিল। পানাম নগরী এটা সোনারগাঁ নিকটে পানাম একটা। এই পানামের মূল সড়কের 202 পাশে সারিবদ্ধভাবে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছিল। পানাম নগরে এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। চওড়া পথের 2 পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো আছে। পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি ইমারত এখনো সুসজ্জিত। এর মধ্যে কয়েকটি বর্তমান প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে পরীক্ষা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় রীতি অনুসরণ করা হয়েছিল। তবে এই নির্মাণকালের মুঘল স্থাপত্যের নিদর্শন কিছু লক্ষণ খুঁজে পাওয়া যায়। পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি করেছিল স্থানীয় জমিদার ব্যবসায়ীরা। এদের মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পদ্মারের বাড়ি, হাসিমোহন সেনের বাড়ি উল্লেখযোগ্য। সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়ি এখনো স্থাপত্য কীর্তির একটা উল্লেখযোগ্য উদাহরণ। স্থাপত্যতে রয়েছে লোকশিল্প জাদুঘর। এই বাড়ির নির্মাণকাল 1901 সালে। এটি তৈরি হয়েছিল 2টি বড় প্রাসাদের নিয়ে। এটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটির একে অপরের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। দোতলা এই বাড়িটিতে রয়েছে 70টি কক্ষ। রঙিন মোজাইক নানা কারুকার্যে খচিত শোভিত হয়েছিল এই সর্দার বাড়ি। এটি প্রাচীন ঐতিহ্যের একটা উল্লেখযোগ্য উদাহরণ। প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এটা এখনো স্বীকৃত। সোনারগাঁয়ের বাইরে বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু সুন্দর সুন্দর প্রাসাদ এখন স্থাপত্য নিদর্শন হিসাবে রয়ে গেছে, যার মধ্যে ময়মনসিংহের শেষলজ একটা, মুক্তগাছা জমিদার বাড়ি একটা। এটি তৈরি হয়েছিল। মানিকগঞ্জের সাটুরিয়ায় বাড়িয়াটি জমিদার বাড়িও এইরকম আরেকটি চমৎকার স্থাপত্য কীর্তির নিদর্শন। রংপুরের তাজার জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দীঘাপতিয়া জমিদারদের প্রাসাদ তার চমৎকার স্থাপত্য কীর্তির জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাজার নাটোর দুটির প্রাসাদেই বর্তমানে স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে উপনিবেশিক যুগে যে সমস্ত স্থাপত্য কীর্তি আমাদের কাছে তারা রেখে গেছে, সেগুলো আজও আমাদের লক্ষণীয় বিষয় হয়ে রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। দেখলাম কিছু আমাদের এই ঢাকা শহরের মধ্যে, কিছু ঢাকা শহরের বাইরে। তাই এখানে যে কটা বিষয় উল্লেখ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে আন্তাকার ময়দান, যেটি আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। এটা আমাদের অনুপ্রেরণার উৎস, যেখানে হত্যা করা হয়েছিল আমাদের এই বাঙালিদেরকে। এই আন্তাকার ময়দানে যারা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল ফাঁসির কাছে। তাই এখানে আরো উল্লেখযোগ্য যেগুলো কার্জন হল,
পানাম নগরী যে বিষয়গুলো উল্লেখ করেছি সবই আমাদের কাছে প্রত্নতাত্ত্বিক যুগের উদাহরণ। এই প্রত্নতাত্ত্বিক যুগের ভাস্কর্য আমাদের আজকের ভাস্কর্যকে অনেকটা অনুপ্রাণিত করে। আজকে আমি আর বেশি তোমাদের আলোচনা করব না। আমরা প্রাচীন কালের প্রত্নতাত্ত্বিক যুগের যে উদাহরণ তোমাদের কাছে তুলে ধরলাম, এগুলো আমরা ভালো করে জেনে নিব এবং ভবিষ্যতে এগুলো আমাদের পড়াশোনার কাজে লাগবে। তা সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস এখানে পরিসমাপ্তি করছি। সকলকে ধন্যবাদ। ভালো সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।